বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাজার মিলন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এর পরের অবস্থানে 21.45% ভোট পেয়ে থাকবে জামায়াত। সোমবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে 4.59% ভোট, তবে জাতীয় নাগরিক পার্টি পাবে 15.84%, জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। সানেমের জরিপে আরও উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। দেশের সবকটি বিভাগের ওপর চালানো এই জরিপে অংশ নিয়েছেন 15 থেকে 35 বছর বয়সী 2000 মানুষ। পরের যে তথ্যটি তা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন। ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ এই কথা বলেন। তিনি আরও বলেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকে কমিশন নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে। উল্লেখ করে আলী রিয়াজ বলেছেন, এ ধারা অব্যাহত রাখতে হবে, যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ, হুমকি প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে রুদ্ধ বাক স্বাধীনতা পুনরুদ্ধার ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। সেই চেতনা থেকে সরে এসে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতাদের কেউ কেউ সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদ্গার ও হুমকি দিয়ে চলেছেন। সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে বিকশিত হতে না দিয়ে উল্টো এ ধরনের হুমকি প্রদর্শন নিতান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। রবিবার রাজশাহীতে এনসিপির অন্যতম একজন শীর্ষ নেতা যে হুমকি দিয়েছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক। এই ছিল কিছু তথ্য, আরও রয়েছে এর অংশ, বাট আমি ছোট্ট করে বললাম। মাজার মিলন, আপনার কাছে আসি। এই প্রতিবেদনে এনসিপির এক নেতা যার কথা বলা হচ্ছে আপনিও জানেন নিশ্চয়ই, রাজশাহীতে সাংবাদিকদের, আমি একটু কালের কণ্ঠে যেভাবে এসেছে তার একটি অংশ তুলে ধরছি আর কি। রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার পর এবার দেশের শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপ বসুন্ধরা মিডিয়াকেও হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রবিবার রাত 9:40 দিকে কালের কণ্ঠের একটি প্রতিবেদনের কমেন্টে তিনি হুমকি দেন। হাসনাত লিখেছেন, সাংবাদিকদের নয় বসুন্ধরার মিডিয়াকেই হুমকি দিয়েছি, এবং যার পরিপ্রেক্ষিতে আসলে ডিউজ এবং বিএফইউজের থেকে এই প্রতিবাদ অথবা নিন্দা জানানো হয়েছে। এই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন মাজার মিলন? দুটি বিষয়, এক হচ্ছে যে কালের কণ্ঠ, ইত্তেফাক এবং কালবেলা, আমি নাম ধরে ধরে বলছি এই কারণে যে এই তিনটি মিডিয়া আউটলেটের বিরুদ্ধে অভিযোগগুলো উঠেছে। আমরা যে সাংবাদিকতা করছি, এই তিনটা পত্রিকা থেকে যে সাংবাদিকতা করা হয়েছে সেটি কি আসলে গ্রহণযোগ্য? তাসনিম জারার মতো একজন মানুষের বিরুদ্ধে আসলে গিয়েছে সংবাদটি। এআই সার্কুলেটেড যে ছবিটি পোস্টকার্ড হিসেবে ছাপানো হয়েছে সেটি কি আসলে গ্রহণযোগ্য? একদিকে এটি যেমন গ্রহণযোগ্য না, অন্যদিকে যে ভাষায় হাসনাত আবদুল্লাহ আসলে আপনি যেটিকে বলছেন হুমকি, কিংবা যে ভাষায় তিনি প্রতিবাদ করেছেন, আমার দৃষ্টিতে আমি যদি দেখতে চাই, আমি একজন সাংবাদিক হিসেবে না, শুধু একজন নাগরিক হিসেবেও দেখতে চাই, কারণ গণমাধ্যম হিসেবে আপনি যা খুশি তাই করতে পারেন না। সেক্ষেত্রে একজন নাগরিক তার মনস্তত্ত্বে কিরকম আঘাত আসে, কিংবা একটি দলীয় ফোরামের মনস্তত্ত্বে কিরকম আঘাত আসে, সেটিও আসলে বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। হাসনাত যে ভাষায় এই প্রতিবাদটি করেছে সেটি একটি
দায়িত্বশীল জায়গা থেকে তিনি এমন করতে পারেন না, এটি যেমন সত্য, কিন্তু আমরা যে মানের সাংবাদিকতা করছি, যে ধরনের সাংবাদিকতা করছি, সেটিও আমরা করতে পারি কিনা, সেটিও আসলে একটু বিবেচনায় আসার সময় মনে হয় এখন এসেছে। এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, কারণ আমি এমন কোন সাংবাদিকতা করতে পারি না, এমন কোন হেডলাইন করতে পারি না যেটা কিনা একটি জাতীয় পত্রিকা এবং কালের কণ্ঠ, ইত্তেফাক কিংবা কালবেলা, এরা এদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, এদের সার্কুলেশন অনেক বেশি, বিশেষ করে অনলাইনে এদের সাবস্ক্রিপশন অনেক বেশি, যে কোনো কিছু ছাড়লেই দ্রুততম সময়ের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। তো সেখানে আপনি এমন কাউকে নিয়ে এমন কোন মন্তব্য কিংবা এমন কোন ফটোকার্ড ছাপতে পারেন না যেটি কিনা অসত্য, আংশিক সত্য কিংবা মিথ্যা। জি, তো এই জায়গাগুলোতে সবকিছু মিলিয়ে যেটা হয়েছে, আমরা আসলে গত সময়গুলোতে যে ধরনের সাংবাদিকতা করেছি সেটি নিয়ে যেমন কথা বলার সময় এসেছে, এবং এখন রাষ্ট্র থেকে সরাসরি ফোন আসে না, কিংবা নির্দিষ্ট কোনো পাড়া থেকে, নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে ফোন আসে না, এটি যেমন সত্য, কোন একটি দলের পক্ষ থেকে এভাবে এই ভাষাতে প্রতিবাদ জানানো হবে সেটিও অনুপ্রেরিত। কিন্তু সাংবাদিকতাকেও আসলে কাঠগড়া দাঁড় করানোর একটি সময় এসেছে বলে আমার মনে হয়। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসি। আমরা যদি একটু দেখি যে 5 অগস্টের আগে বাংলাদেশের গণমাধ্যমের যে ভূমিকা অথবা যেভাবে কাজ করেছে বাংলাদেশের গণমাধ্যম, বর্তমানে এখনকার সময়ে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার মধ্যে মোটা দাগে আপনি যদি একটু বলতেন যে কতটা অথবা কি ধরনের পার্থক্য আপনি দেখেন, ডক্টর সাব্বির আহমেদ। আমি 5ই আগস্টের পূর্বে মিডিয়াগুলোর মধ্যে যেরকম একটা মানে এক ধরনের দলীয় দৃষ্টিকোণ লক্ষ্য করেছি। সব মিডিয়া না, আমি সব মিডিয়াকে জেনারেলাইজ করছি না, কিছু কিছু মিডিয়া যেভাবে দলীয় ভাবে ব্যবহৃত হয়েছে বা কিছু কিছু সাংবাদিক যেভাবে দলীয় ভাবে কাজ করেছে, অবশ্যই 5ই আগস্টের পরে তার কিছুটা পরিবর্তন এসছে। তবে আপনি যে বিষয়টা কিছুক্ষণ আগে অবতারণা করলেন এবং যে প্রসঙ্গে বাজার ভাই যেটা বললেন, অত্যন্ত কারেক্টলি তিনি পয়েন্টেড আউট করেছেন যে জার্নালিজমের এথিক্স এর জায়গা থেকে তিনি যে কথাটি বলেছেন এটার সাথে আমি পুরোপুরি তবে এই প্রসঙ্গে আস্তাদ আব্দুল্লাহ যে মন্তব্যটি করেছে, আমি যতদূর জানি যে এনসিপি একটা পদযাত্রায় রয়েছে। এখন পদযাত্রায় গিয়ে তারা তারা জনগণের সাথে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করছে এই পদযাত্রার মাধ্যমে। এই পদযাত্রার মাঝখানে যদি তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, এটা আসলেই প্রমাণ করে যে এই এনসিপির যে সকল নেতৃত্ব, সেই সকল নেতৃত্বের মধ্যে এক ধরনের ইম্যাচিউর, তারা এখনো সেই অর্থে পরিপক্কতা অর্জন করতে পারেনি। তারা যে রিস্কটা নিচ্ছে যে সাংবাদিক বা সংবাদ জগৎকে তারা খেপিয়ে তারা যদি আগামী সময়ে কিভাবে রাজনীতি করবে, এই বিষয়টি তাদের উপলব্ধিতে আসা উচিত। সুতরাং কখনোই এটা আমার মনে হয় যে এই বিশেষ করে এনসিপির এই হাসনাত সহ এই যে রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে, তরুণ নেতৃত্ব যারা রয়েছে, তাদের একটু সংযত হওয়া উচিত, এবং তারা যদি তাদের এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায়, সেক্ষেত্রে তাদের এই ধরনের ত্রুটিপূর্ণ আচরণ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমি কথাটাকে বলতে চাই যে 5ই আগস্টের আগে এটা মাজার ভাই ভালো বলতে পারবেন, আমি সংবাদ জগতের ভিতরের যেহেতু লোক নই, তবে আমি যেটা একজন সংবাদ পাঠক হিসেবে যতটুকু আমি বুঝতে পেরেছি যে 5ই আগস্টে একটা পুরো সেক্টর, একটা দেশের যতগুলো সেক্টর আছে সব সেক্টরের মধ্যে যে দলীয়করণের যে প্রভাব ছিল, সেই প্রভাবটা তুলনামূলক ভাবে কমেছে 5ই আগস্টে স্বাভাবিকভাবে। এখনো সেই আপনার দলবাজি এটা হয়তো মিডিয়া জগতে আগের মতো নাই, তবে একেবারে নাই সেটাও বলা যাবে না। এটা হয়তো আরেকটু সময় নিলে আমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। মাজার মিলন, আপনার কাছে আসি আবার একই প্রসঙ্গে। আমরা যদি একটু দেখি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে কেউ যদি বলেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, এটা একদম ফালতু কথা। বাংলাদেশের সাংবাদিকতা এতই স্বাধীন যে উন্নত বিশ্বেও এত স্বাধীনতা নেই। এর আগে তিনি বলেছেন যে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। তার এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত, মাজার মিলন?
দেখুন, কেন যেন আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হয়ে পড়ে, যারা সরকারে থাকে, তারা যেন কেন এই কথাগুলো বলতে ভালোবাসেন আমি ঠিক বুঝি না। যে তারা আসলে সব দিক থেকে শতভাগ স্বচ্ছ এবং সব দিক থেকে শতভাগ উদার। এটি আমরা আওয়ামী লীগের মতো একটি ফেসিবাদী শক্তি যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের নেতা থেকে শুরু করে একবারে দলীয় প্রধান থেকে শুরু করে সরকারের যারা দায়িত্বশীল ছিলেন, তারা সবাই এই কথাগুলো বলে বেড়াতেন। এবং এই কথাগুলো যে কতটা সত্য এবং কতটা মিথ্যা ছিল, সেটা সাধারণ নাগরিক থেকে শুরু করে আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে এতদিন ধরে কাজ করছি, তারা সবাই জানি। শফিকুল আলম সাহেব যে কথাটি বলেছেন, তিনি, আমি ঠিক জানি না যে রাষ্ট্রের তরফ থেকে সাংবাদিকদের কিংবা গণমাধ্যমকে কোনো ধরনের কোনো গাইডলাইন কিংবা কোনো ধরনের কোনো হুমকি ধামকি এগুলো কোনো কিছু দেওয়া হয় কিনা, সেটি নিয়ে তর্ক বিতর্কে জড়ানো যায়। কিন্তু 5ই আগস্টের পরে প্রত্যেকটি গণমাধ্যম, আমি আমার কথা বলতে পারি সাংবাদিক হিসেবে এবং আমার গণমাধ্যমের যে আউটলেট রয়েছে সেখানকার কথা বলতে পারি, আমরা সংবাদ তৈরির ক্ষেত্রে কিংবা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এক ধরনের ভীতির ভিতরে থাকি। কারণ যে রাষ্ট্রে এখন পর্যন্ত মবক্রেসি কিংবা মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা যায়নি, যে রাষ্ট্রে এখনো চিন্তা করতে হয় যে কার বিরুদ্ধে গেল এবং কে আমার মিডিয়া আউটলেটকে আক্রমণ করতে আসবে, কে অনলাইনে কিংবা অফলাইনে আমাকে আক্রমণ করতে থাকবে, এই অবস্থা থেকে এই ভয়ের পরিবেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমি বের না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা আপনি নিশ্চিত করেছেন এটি আপনি বলতে পারেন না। সংবাদপত্রের স্বাধীনতার খুব বড় কিংবা গণমাধ্যমের সাংবাদিকতার খুব বড় একটি প্রভাবক হচ্ছে সে নিজেকে কতটুকু নিরাপদ মনে করে। সেটি শুধুমাত্র সংবাদ পরিবেশন কিংবা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে না, সংবাদ পরিবেশনের পরে সে আইন শৃঙ্খলা কিংবা অন্যান্য দিক থেকে কতখানি আক্রমণের ভেতর পড়বে নাকি কোনো ধরনের কোনো সিচুয়েশনে পড়বে, সেটির উপর কিন্তু অনেকখানি নির্ভর করে। তো আমাকে যখন এখন ভাবতে হয় যে আমি কোনো একটি সংবাদ সংগ্রহ কিংবা পরিবেশনের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট গ্রুপের কিংবা কোনো একটি দলের কিংবা কোনো একটি সরকারের কোনো একটি অর্গানের বিপক্ষে যাবে কিনা, গেলে কি ধরনের সমালোচনা আসতে পারে, কি ধরনের আক্রমণ কিংবা প্রতি আক্রমণ আসতে পারে, এটি যখন আমাকে চিন্তা করতে হয়, আমি দায়িত্ব নিয়েই বলছি, এটি আমি এখনো চিন্তা করি। একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে আমাকে চিন্তা করতে হয় যে কারো বিরুদ্ধে গেল কিনা, সেখানে আমি মবক্রাসির দ্বারা আক্রমণের শিকার হবো কিনা কিংবা নির্দিষ্ট কোনো গ্রুপের মাধ্যমে আক্রমণের শিকার হবো কিনা, এটি আমাকে এখনো চিন্তা করতে হচ্ছে। সুতরাং এই যে অবস্থা, এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু নিশ্চিত করতে পেরেছে সে বিষয়ে একটি প্রশ্নের উদ্রেক করে। আমি, শফিক ভাই নিশ্চয়ই সিনিয়র জার্নালিস্ট, তিনি দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া আউটলেটে কাজ করেছেন। গণমাধ্যমের সংজ্ঞা এবং গণমাধ্যমের স্বাধীনতার যে প্রেক্ষাপট এবং সংজ্ঞা, সে বিষয়ে তিনি খুব ভালো জানেন। কিন্তু আমি তাকে এটি বিবেচনা করতে বলবো যে যে দেশে এখনো গণমাধ্যমের সংবাদকর্মীদের কিংবা কোনো একটি গণমাধ্যমের আউটলেটকে চিন্তা করতে হয় যে একটি সংবাদ সংগ্রহ কিংবা প্রচারের পরে, প্রকাশের পরে কোনো একটি নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে আক্রমণের শিকার হওয়ার সুযোগ আছে কিনা, মবক্রেসির মাধ্যমে মব ভায়োলেন্সের আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা আছে কিনা, সেই দেশের আসলে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু নিশ্চিত হয়েছে সেটি আরেকবার ভেবে দেখতে হবে। রাষ্ট্রের তরফ থেকে কতটুকু হয়েছে সেটি যেমন একটি প্রশ্ন, গণমাধ্যমে কোন একটি সংবাদ প্রকাশ কিংবা প্রচারের পরে কেমন প্রতিক্রিয়া হয় সেটি নিয়ে যদি গণমাধ্যম কর্মী কিংবা মিডিয়া আউটলেটকে ভাবতে হয়, তাহলে সেটিও একটি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রশ্ন। শফিক সাহেব নিশ্চয়ই ভাববেন। জি মাজার মিলন, এই জায়গা থেকে আমি আরেকটা বিষয়ে আসি। সেটা হচ্ছে যে অনেকেই বলছেন এবং আমরাও শুনছি, আপনি নিশ্চয়ই শুনছেন, যে বাংলাদেশের অনেক মিডিয়া এখন আসলে, এটা পত্রিকা হোক, অনলাইন হোক, টিভি হোক, অনেক মিডিয়া এক ধরনের একটা সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে আপনি যে কথাটি বলছিলেন যে ভাবতে হয়, এবং এই জায়গা থেকে এক ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন মাজার মিলন? আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। আমি যেটি বলছি, আপনি যেমনটি বলছিলেন যে এখনো ভাবতে হয়, অনেক সংবাদ প্রকাশ করার আগে ভাবতে হয়, তো এইখানে অনেকেই বলছেন যে বাংলাদেশের বহু মিডিয়া, বহু গণমাধ্যম এখন বর্তমান সময়ে এক ধরনের একটি সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো যেতে হচ্ছে বাংলাদেশের বহু গণমাধ্যমকে। এই ব্যাপারে আপনি কি বলবেন মাজার মিলন? কেন এখনো যেতে হচ্ছে? সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে গণমাধ্যম সঠিকভাবে কাজ করতে পারছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে বাংলাদেশের গণমাধ্যম। জি মাজার মিলন। আমি একটি সংবাদ প্রকাশের পর যদি আমার নিরাপত্তা নিয়ে আমাকে শঙ্কিত থাকতে হয়, আমাকে ভাবতে হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতার যতগুলো প্রপঞ্চ আছে, যতগুলো প্রভাবক আছে, সেটির মধ্যে খুব বড় একটি বিষয় হচ্ছে যে কোন একটি সংবাদ প্রকাশের পরে, প্রচারের পরে আমাকে কোন ধরনের
নিরাপত্তাজনিত ভাবনায় থাকতে হয়। গণমাধ্যমগুলো নিশ্চিতভাবে, আমি নিশ্চিত করে দায়িত্ব নিয়ে বলতে চাই, গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যম এখন অন্তত সেই ধরনের একটি ভাবনার ভেতর দিয়ে থাকে, এবং যে সেলফ সেন্সরশিপের কথা বলা হচ্ছে সেই সেলফ সেন্সরশিপের ভেতর দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং আরো একটি ব্যাপার, বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় কাঠামো এখন যেটি আছে, সেটি আসলে কে যে শক্তিশালী, রাষ্ট্র শক্তিশালী নাকি রাজনৈতিক দলগুলো শক্তিশালী, নাকি এখন পর্যন্ত যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে তারা আসলে বিচ্ছিন্নভাবে কিংবা এককভাবে কতটুকু শক্তিশালী, এটি এখনো পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না। এবং এই যে একটি হযবরল অবস্থা বাংলাদেশের সামাজিক কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, এটি আসলে গণমাধ্যমকে ভাবিত করছে। এবং আমার মনে হয়, আমি অন্তত আমার তরফ থেকে যেটি বুঝতে পারি, আমাকে ভাবতে হয় যে কোন সংবাদটি আমি প্রচার কিংবা প্রকাশ করব এবং সেটির প্রতিক্রিয়া কেমন হবে। হাসনাত আব্দুল্লাহর যে প্রতিক্রিয়া, সেই আক্রমণাত্মক প্রতিক্রিয়া, সেটিরই একটি উদাহরণ। তবে আমি এই জায়গায় আবারও বারবার যোগ করতে চাই যে হাসনাত আব্দুল্লাহ যে বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই জায়গায় আমাদের যে গণমাধ্যমের কিংবা সাংবাদিকদের যে দায়িত্বশীলতার যে পরিচয়, সেটি আমরা দিতে পারছি কিনা, শুধু জি আমি একটু যোগ করি, শুধু হাসনাত আব্দুল্লাহর বিষয়টি নিয়ে, এটি তো প্রসঙ্গত যেহেতু এখনই কিছুদিন আগে গতকালকে ঘটেছে সেই জন্য বিষয়টি আনলাম, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের, সেটা বিএনপি হোক, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় ঢাকায় এবং ঢাকার বাইরে সংবাদ সংগ্রহ করতে গেলে অথবা নানা কারণে তারা সাংবাদিকদের মারধর পর্যন্ত করেন, আর হুমকি তো আছেই। সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে সেলফ সেন্সরশিপের যে জায়গাটা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কিছুদিন আগ পর্যন্ত আমরা বাংলাদেশের গণমাধ্যমের একটি চরিত্র হচ্ছে যারা ক্ষমতায় থাকবে কিংবা ক্ষমতায় যাবে তাদের পক্ষ নিয়ে ফেলা। এই বিষয়টি গণমাধ্যমের একটি বড় মৌলিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। এই বিষয়টি আমি বারবার টের পাই এই কারণে যে কিছুদিন আগ পর্যন্ত এই যে যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হলো, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা যখন নানা ধরনের মবক্রেসি, নানান ধরনের অনিয়ম, নানান ধরনের শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠেছিলেন, সেটি নিয়ে আমরা কতটুকু প্রচার করেছি, কতটুকু প্রচার করতে পেরেছি, সেই প্রশ্নটি আমাদের সামনে রাখতে হবে। আবার বাংলাদেশের ভাবী ক্ষমতায় যারা আসবেন কিংবা আগামী দিনের ক্ষমতায় যারা আসবেন বলে এখন পর্যন্ত যাদের সবার ধারণা, আর কি সাধারণ নাগরিক থেকে শুরু করে গণমাধ্যমগুলোর ধারণা, তারা আসলে মাঠে ময়দানে যা করছে তার কতটুকু গণমাধ্যমে উঠে আসছে, সেটি একটি বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে এখনো পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী যদি সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকতো, তাহলে বাংলাদেশের গণমাধ্যমগুলোর বড় একটি অংশ এখন বাংলাদেশের নানান অঞ্চলে, নানান দিকে যে ধরনের অনিয়ম, যে ধরনের অব্যবস্থাপনা চলছে, যে ধরনের বেআইনি কার্যক্রম চলছে রাজনৈতিক দলগুলোর শীর্ষ রাজনৈতিক, আমি নাম না বলি কিংবা নাম বলতেও পারি, কিন্তু নাম না নিয়ে যদি বলি যে শীর্ষ রাজনৈতিক দলের লোকজনেরা যে ধরনের সামাজিক কিংবা ক্ষমতার প্রদর্শনে যেভাবে মত্ত হয়ে পড়েছে, সামাজিক গণমাধ্যম না থাকলে তার বেশিরভাগই অজানা রয়ে যেত। এবং গণমাধ্যমগুলো এ ব্যাপারে তাদের নিজেদের যে দায়িত্বশীলতার জায়গা, সেটি থেকে অনেকখানি পিছিয়ে আছে বলে আমার মনে হয়। এবং এটি শুধুমাত্র রাষ্ট্র থেকে চাপিয়ে দেওয়ার কারণে না, ভবিষ্যতে যারা ক্ষমতাসীন হবেন বলে ধারণা করা হচ্ছে তাদের রোষানলে পড়তে হবে কিনা, সেই প্রশ্নকে সামনে রেখেই আসলে গণমাধ্যমে এই যে সেন্সরশিপের যে ভূমিকাটি, সেটি পালন করে যাচ্ছে। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসি একটি অন্য প্রসঙ্গ নিয়ে। অনুষ্ঠানের শুরুতে যেমন কিছু তথ্য তুলে ধরছিলাম, সেখানে একটি জরিপ ছিল যে আগামী নির্বাচনে বিএনপি 39%, জামাত 21%, এনসিপি 16% ভোট পেতে পারে, এমনটা মনে করেন তরুণরা আর কি, তাদের জরিপ অনুযায়ী। এই ধরনের জরিপ আসলে মাঠের বাস্তবতা কতটা প্রতিফলিত হয়, যে 2000, 4000, 5000 মানুষের জরিপ করে? ডক্টর সাব্বির আহমেদ। ধন্যবাদ। আমি এই প্রথম বোধহয় দেশের ভেতরে একটা জরিপ দেখলাম। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু জরিপ হয়েছিল। তো সানেম একটা
একটা নামকরা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, তারা এই জরিপটা করেছে। এবং আমি আপনার উপস্থাপনা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে তারা 2000 স্যাম্পল সাইজ নিয়েছে। আমাদের এই বিশাল যে ভোটার, প্রায় 9 কোটির মতো ভোটার থেকে এই 2000 স্যাম্পল দিয়ে আসলে দলগুলোর যে নির্বাচনী শক্তি নিরূপণ করা, এটা বোধহয় একটা প্রশ্নবিদ্ধ বিষয়। এটা আমার মনে হয় যে এটা দিয়েই আমরা এটাকে এই জরিপের উপর বেস করে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না। তবে এ থেকে একটা ইন্ডিকেশন হয়তো আমরা দেখি, একটা ইঙ্গিত পাওয়া যায় যে দলগুলোর একটা আপেক্ষিক অবস্থান, আপনার রাজনীতির ময়দানে কাদের শক্তি কতটুকু, এই সংক্রান্ত একটা ধারণা পাওয়া যায়। ডেফিনেটলি আমার কাছে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, বিশেষ করে জামাত, তামিমের সার্ভেতে জামাতের যে অবস্থানটা উঠে এসছে, যে জামাত প্রায় 21% ভোট তারা পাবে নির্বাচন হয়। আমার মানে এইটা আমার কাছে মানে একটু, আমি খুব বিস্মিত এই কারণে যে জামাত ধরেন 91 যখন নির্বাচন হলো, বিএনপির সাথে নির্বাচন করে তারা ওই সময় 18টা আসন পেয়েছে, এবং ওই সময় তাদের বিএনপির ভোট সহ তাদের ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় 9%। এককভাবে সেটা ছিল আরো। যদি আমরা সেটাকে বেঞ্চমার্ক করে সামনের দিকে আগাই এবং এটাকে যদি ধরে নিই, তাহলে এটা কিন্তু একটা রিমার্কেবল প্রোগ্রেস, যে জামাত বাংলাদেশের রাজনীতিতে তার যে অবস্থান শক্তিশালী করতে পেরেছে বলে মনে হচ্ছে এই সার্ভে থেকে এটাই বোঝা যায়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে সম্ভব হলো, এটা আমাদের ভাবা দরকার বা এটা আমাদের চিন্তা করা দরকার। বিষয়টা কি এরকম যে আপনার বিগত সরকারের আমলে জামাত প্রকাশ্য রাজনীতি করতে পারত না, এবং তাদের এই গোপন রাজনীতির কারণেই তারা কি বেশি মনোযোগ দিয়েছিল কিনা মানে জনগণের কাছে তাদের যে রাজনীতি, সেইটার আলোকে জনগণকে করতে, মানে জনগণকে বোঝাতে, তো সেইটার ফলেই কি এটা হলো কিনা, এই জিনিসটা কিন্তু আবার প্রয়োজন রয়েছে বা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তবে মানে বিএনপির যে সার্ভেতে বিএনপির যে অবস্থানটা এসছে, আমার কাছে মনে হচ্ছে এইটা আমার মনে হয় যে অপেক্ষাকৃত সঠিক। 38% তারা যে ভোট মানে জরিপে তাদের পক্ষে যে সমর্থন এসছে। তবে আমি এনসিপি সম্পর্কে আমার বক্তব্য যে এনসিপির যে 15%-এর কথা বলা হচ্ছে, এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি যদি স্থানীয় সার্ভেটা দেখতে পারতাম যে আসলে সেখানে শুধু বয়সের ক্যাটাগরিতে স্যাম্পলিং করা হয়েছে আর কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়েছে, তাহলে তো এটা সম্পর্কে আরো সঠিক মন্তব্য করা। কিন্তু ডক্টর সাব্বির আহমেদ, আমি যেই জন্য আপনার কাছে প্রশ্নটি করা, আসলে সেটি তো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় এই যে এই ধরনের জরিপ, আমরা যদি বাংলাদেশের কথা বাদও দিই, আমরা যদি ইউএসএ অথবা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনের আগে যে জরিপগুলো হয়, আমরা যদি দেখি যে এগুলো জনগণে তো প্রভাব ফেলে, সাধারণ জনগণের মধ্যে তো প্রভাব অবশ্যই ফেলে, তাদের একটা চিন্তা ভাবনার ক্ষেত্রে এটি কাজ করে। অনেক ক্ষেত্রে কি এই ধরনের জরিপগুলো আসলে মিসলিডও করে কিনা, এই ব্যাপারটি কি বলবেন সাব্বির আহমেদ? না, এটা করতেই পারে, এটা ঠিকই বলেছেন আপনি যে এই ধরনের জরিপ অনেক সময় জনগণের মতামতকে প্রভাবিত করতে পারে। যেভাবে জরিপটা এসছে সেই প্রভাব করাটা মানে অস্বাভাবিক নয়। এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জরিপেও মানে জরিপ থেকেও কিন্তু আমরা সেটা উপলব্ধি করি। জি, আমরা যদি দেখি ডক্টর সাব্বির আহমেদ, লাস্ট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনও আমরা দেখেছি যে শেষের দিকে জরিপে কামালা হ্যারিস একদম সমান ডোনাল্ড ট্রাম্পের সাথে, অথবা অনেক ক্ষেত্রে তিনি এগিয়ে, কিন্তু ভোটে তা হয়নি। একইভাবে আমরা দেখেছি যে 16তে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের, সেখানে জরিপে দেখা গেছে হিলারি ক্লিন্টন ব্যাপক ব্যবধানে এগিয়ে, কিন্তু আসলে বাস্তব চিত্র ছিল ভিন্ন। আমি প্রসঙ্গত আসলে উদাহরণ হিসেবে বললাম ডক্টর সাব্বির আহমেদ। জি বলুন। না, আমি সেটাই বলছি যে জরিপ, এটা তো ধরেন আমাদের এখন জুলাই মাস, মানে এটা
এক অর্থে একটু আর্লি জরিপ, আমাদের হয়তো আরো অপেক্ষা করতে হবে। যদি মানে এখনো পাবলিক ওপিনিয়ন নানান ভাবে মোল্ড রিমোল্ড হওয়ার এখনো কিছু সুযোগ রয়েছে। সুতরাং এই জরিপই যে চূড়ান্ত ভাবে নির্বাচনে প্রতিফলিত হবে সেটা আমি মনে করছি না। তবে এই জরিপ থেকে একটা ইন্ডিকেশন আমরা পাই যে কোন দলগুলোর রিলেটিভ অবস্থানটা কিরকম হতে পারে বাংলাদেশে। আমার মনে হয় না যে যেভাবে র্যাঙ্কিংটা হয়েছে, বিএনপি, জামাত, ইসলামিক দল বা আপনার এনসিপির যে অবস্থানটা এই জরিপের মধ্য দিয়ে এসছে, আমার মনে হয় যে এরকমই হয়তো থাকবে, কিন্তু ভোটের পার্সেন্টেজটা হয়তো কম বেশি হবে। জি সাব্বির আহমেদ, আমার জি আপনাকে ধন্যবাদ। মাজার মিলন, একই বিষয়, এই ধরনের জরিপ আমরা বিগত সময় অন্যান্য দেশের নির্বাচনেও দেখেছি, বাংলাদেশেও যেমন টি স্যার বলছিলেন যে বিভিন্ন বিদেশি সংগঠন সংস্থা যে জরিপ করে সেগুলো দেখেছি। এগুলো আসলে কতটা প্রভাব ফেলে ভোটারদের মনে, সাধারণ মানুষের মনে, চিন্তা ভাবনায়, নির্বাচন নিয়ে ভোট দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারে কি বলবেন মাজার মিলন? দেখুন, বাংলাদেশের মতো দেশে যেখানে ভোটারদের আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কাদেরকে নির্বাচন করছেন তারা, সেই বিষয়ে তাদের আসলে দীর্ঘ পর্যবেক্ষণ, দীর্ঘ মতবাদ, তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক অবস্থান, এই বিষয়গুলোর যে প্রভাব সেটি খুবই সামান্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যদি 90-এর পর থেকে এখন পর্যন্ত সময়টা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আমরা আসলে দল পরিবর্তন করতেই ভালোবাসি ভোট দেওয়ার ক্ষেত্রে। 5 বছর পর পর দল পরিবর্তনে এক ধরনের পছন্দের জায়গা আমাদের আছে। এটি আসলে নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য কিংবা নির্দিষ্ট দলের প্রতি পছন্দের জায়গাগুলো বিশ্লেষণ করে না। সারা পৃথিবী ব্যাপী এই ধরনের যে জরিপগুলো আছে সেগুলো ভোটারদের মনে এক ধরনের প্রভাব ফেলে, কিন্তু সেগুলো যে আসলে এখনো পর্যন্ত ইফেক্টিভ রয়ে গেছে তেমন কোনো লক্ষ্য কিন্তু আমরা এখন পর্যন্ত, তেমন কোনো চিত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। কারণ কি? কারণ হচ্ছে যে আমেরিকার জরিপের কথা আপনি বলেছেন, যে আমেরিকার জরিপে আসলে যা হয়েছে সেটি আসলে কোনোভাবেই তাদের যে পূর্ব অনুমান ছিল সেই অনুমানকে আসলে নির্দেশ করে না, এবং কামালা হ্যারিস অনেকখানি এগিয়ে থাকার পরেও, নির্বাচন পূর্ববর্তী জরিপে অনেকখানি এগিয়ে থাকার পরেও পরবর্তীতে তার বিপুল ব্যবধানে হেরে যাওয়াটা আসলে নির্দেশ করে এই জরিপগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্যতা রাখে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখতে পান যে মাত্র 2000 মানুষের উপর জরিপ চালিয়ে আপনি যদি একটি নির্বাচনকে, একটি নির্বাচনের যদি পূর্বানুমান করেন, ফলাফলের পূর্বানুমান করেন, তাহলে সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে তা এখন পর্যন্ত আসলে বলা মুশকিল। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই জরিপটি এই বাংলাদেশে প্রথম জরিপ হলেও আমার কাছে এই জরিপটিকে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না। এবং যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে আমি বলবো বিএনপির ক্ষেত্রে এটি আসলে খুব বড় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, যে বাংলাদেশের এই পরিস্থিতিতে এসে তারা যদি 3.38% ভোট পায় মাত্র, তাদের একক আধিপত্য থাকার সুযোগ থাকার পরেও, তাহলে আসলে বিষয়টি তাদের যে দলীয় সাধারণ মানুষের কাছে তাদের দলের যে ভাবমূর্তি সেটি আসলে একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। এবং জামায়াতের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, এই জরিপ যদি সত্য হয়ে থাকে তাহলে বিগত বছরগুলোতে আমরা যেটি দেখে এসেছি যে তারা 8 থেকে 10% কথা বলা হয় তাদের সমর্থনের জায়গা, সেটি যদি 21% গিয়ে দাঁড়ায়, তাহলে আসলে তাদের যে উল্লম্ফন, এই যে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতার জায়গায়, সেটি আসলে অন্যান্য দলগুলোর জন্য অনেক বেশি একটি ভাবনার বিষয়ে দাঁড়ানোর কথা। এবং এনসিপি কেও ভাবতে হবে, এত বড় একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরেও তাদের জনসাধারণের সমর্থন যদি মাত্র 16% হয়, সেটি আসলে কতটুকু প্রভাব তাদের মনোজাগতিক যে বিষয়গুলো আছে কিংবা তাদের দলীয় যে কার্যক্রম আছে সেইটির উপর কেমন প্রভাব ফেলবে, সেটি আসলে ভেবে দেখতে হবে। জি মাজার মিলন, আমি নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আরেকটি বিষয় আসি। অনেকে বলছেন, একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সবাই জানি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে আলোচনা হচ্ছে, কি হবে সেটি আমরা জানতে পারবো পরবর্তীতে। কিন্তু বলছেন যে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অনেক নেতারা, যারা বিগত সময় হয়তোবা খুব বেশি ফোকাস ছিলেন না, আওয়ামী লীগের বিগত সরকারের আমলে ফোকাস ছিলেন না, তারা হয়তোবা বিভিন্ন মার্কার ব্যানারে গিয়ে তারা ইলেকশন করে আবার তারা সংসদে চলে আসতে পারেন, তাদের অনেকের হাতে অর্থ রয়েছে, প্রভাব বিস্তার করতে পারেন, এই ধরনের কথা অনেকে বলছেন। এই যে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আবার অনেকে বলছেন যে না, এটি হলে পেশি শক্তি এবং অর্থের যে খেলা হয় সেটি হবে না।
এই বিষয়টি আপনি কিভাবে দেখেন মাজার মিলন? এই সংখ্যানুপাতিক নির্বাচন হলে আসলে এই পেশি শক্তি ও অর্থের খেলা, অথবা আরো যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন হয়তো বা নির্বাচনে বিভিন্ন মার্কার ব্যানারে চলে আসতে পারে, যে আলোচনাগুলো হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? জি মাজার মিলন বলুন। জি, যেটি বলছিলাম যে কোনো একটি অঞ্চলের মানুষ, কোনো একটি নির্বাচনী এলাকার মানুষ যদি কোনো একজন ব্যক্তিকে, তাদের পছন্দের একজন ব্যক্তিকে যাকে তারা যোগ্য মনে করছেন, তাকে ভোট দিল, কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যদি তাকে ভোট দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি যে নির্বাচিত হবেন, তাদের প্রতিনিধি হয়ে সংসদে যাবেন, এই এই ধরনের কোনো গ্যারান্টি এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসলে দেয়া যায় না। এবং যেহেতু মোট ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদের প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে, সুতরাং কোন এলাকা থেকে কাকে কে নির্বাচিত করছে সেটিকে আসলে নির্ধারণ করা অনেকখানি মুশকিল হয়ে যাবে। এবং দলের যারা প্রধান আছে, দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ের নীতি নির্ধারণী জায়গাগুলোতে আছেন, তাদের পছন্দের আলোকে আসলে সংসদ সদস্য কারা হবেন কিংবা হবেন না, সেই বিষয়টি তাদের পছন্দের আওতায় চলে যাবে। সুতরাং এটি যে আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় খুব বেশি এখন পর্যন্ত গ্রহণযোগ্য হিসেবে দাঁড়িয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং যে বিশ্বের যে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জারি রয়েছে, চালু রয়েছে, তারাও যে আসলে খুবই সফলতার সাথে এই ব্যবস্থাটিকে দেখাতে পেরেছে সেটি কিন্তু নয়। ইরান, তুরস্ক কিংবা অন্যান্য অঞ্চলে যেখানে যেখানে এই সংখ্যানুপাতিক পদ্ধতি চালু আছে, তারা কিন্তু আসলে কেউই সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণের কথা যেটি বলা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু খুব বেশি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করতে পেরেছেন বলে আমাদের মনে হয়নি। কারণ তুরস্কের কথা যদি আপনি বলেন, সেখানকার যে এরদোয়ান, তিনি তার কথাই আসলে শেষ কথা, ইরানে খোমেনির কথাই শেষ কথা। সুতরাং এই যে নির্বাচনের কথা বলা হয়, গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হয়, সেখানে এই সংখ্যানুপাতিক পদ্ধতি আসলে কতটুকু, কিংবা রাশিয়ার কথাই ধরেন, রাশিয়া তো সংখ্যানুপাতিক পদ্ধতি জারি আছে, সেখানে আসলে পুতিনের বাইরে কি কথা বলবেন, এটি আমার মনে হয় না যে কারো ধরে আসলে দুটি মাথা আছে যিনি পুতিনের বাইরে কথা বলতে পারবেন, কিংবা তাদের সরকার এই কখনো ক্ষমতায় আসতে পারবে, এটি আসলে হবার সুযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা এটি যে বাংলাদেশের মতো আসন ব্যবস্থায় আপনি কাকে ভোট দিচ্ছেন, কোন একটি নির্দিষ্ট এলাকার মানুষ, কোন একটি নির্দিষ্ট নির্বাচনী আসনের মানুষ কাকে ভোট দিচ্ছেন, তিনি যে সংসদে তাদের প্রতিনিধিত্ব করবেন, এটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি এমন কোন নির্বাচনী ব্যবস্থার কথা চিন্তা করতে পারেন না যেখানে সাধারণ মানুষের পছন্দ, তারা যাদেরকে ভোট দিচ্ছেন, যাকে ভোট দিচ্ছেন, তার প্রতিনিধিত্ব যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি এমন কোনো পদ্ধতিতে যেতে পারেন না। আগে সেটি নিশ্চিত করতে হবে, তারপরে অন্যান্য ব্যবস্থাপনার জায়গাগুলো মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে এখনো আমরা প্রস্তুত না, এটি আমার ব্যক্তিগত ধারণা। একান্ত জি মাজার মিলন, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি মাজার ভাই যেটা বললেন যে আমরা আসলে এখনো প্রস্তুত না, এই বিষয়টার সাথে আমি একমত। কেন প্রস্তুত না? কারণ আমি মনে করি যে কোনো দেশের নির্বাচন পদ্ধতির সফলতা এবং ব্যর্থতা, এটা পুরোটাই নির্ভর করে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতির মানের উপরে। যেখানে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অর্থ এবং পেশি শক্তির প্রভাব প্রবলভাবে বিদ্যমান। একই সাথে দলের, যেটা মাজার ভাইয়ের আলোচনায়ও তিনি ইঙ্গিত করেছেন, আমাদের দেশেও কিন্তু এই এক ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলে এক ব্যক্তির যে প্রভাব, সেই প্রভাব থেকে এখনো আমাদের দলগুলো কিন্তু বেরিয়ে আসতে পারেনি। সুতরাং এই ধরনের সংস্কৃতি যদি বিরাজমান থাকে, সেখানে আপনি মেজরিটেরিয়ান সিস্টেমই বলেন বা সংখ্যানুপাতিক পদ্ধতি বলেন, এটা কোনোটাই আপনি কাজ করবে না। কারণ আমি আপনাকে বলি যে আপনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে গেলে এর কতগুলো ধরন আছে। সবচেয়ে সহজ ধরনটা হচ্ছে লিস্ট সিস্টেম। লিস্ট সিস্টেমে যেখানে সারা দেশকে 300 আসনকে একটা সিট হিসেবে ধরা হবে এবং সেখানে প্রত্যেক পার্টি তার প্রার্থীর লিস্ট নিজেরা তৈরি করবে। এখন ধরেন এই পার্টির লিস্ট যখন তৈরি করবে, তো সেখানে কার কর্তৃত্ব থাকবে? সেখানে কিন্তু স্থানীয় এমপিদের কর্তৃত্ব থাকবে, দলের কেন্দ্রীয় নেতাদের কর্তৃত্ব বেশি থাকবে। তো আমরা কি এখনো সেই অবস্থায় চলে গেছি যে আমরা যে কিছুদিন আগ পর্যন্ত যেখানে আমাদের দেশের নমিনেশন বাণিজ্য নির্বাচনী রাজনীতিতে একটি
প্রবল বিষয় ছিল, সেই বিষয়টি কি সহসাই আপনি যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতেও যান, সেই নমিনেশন বাণিজ্যের বিষয়টি কি আপনার থাকবে না? এরকম নিশ্চয়তা কি আমরা দিতে পারবো? আমি কিন্তু মনে করি না আমি সেটা পারবো আমরা। সুতরাং আমার মনে হয় যে কথাটা মাঝার ভাই বলেছেন, আমি ওই কথাটার সাথেই স্টিক করতে চাই যে আসলে আমরা এখনো প্রস্তুত না। তার মানে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা এই ধরনের নতুন পদ্ধতিতে, বিশেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে কাজ করবার এখনো উপযোগী হয় নাই। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে, নির্বাচন পদ্ধতির চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার এই আমাদের সংসদীয় রাজনীতিতে একটা শক্তিশালী বিরোধী দল যে কার্যকারিতাকে আপনার বিরোধী দলের কার্যকারিতাকে প্রতিষ্ঠা করা। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আরো শক্তিশালী। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। মাজার মিলন, আমি শেষ আপনার কাছে 30 সেকেন্ড আমি একটু আসি, আপনি যদি একটু বলতেন, এই যে ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে একটি নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এই ব্যাপারে সরকারের উপর রাজনৈতিক দলগুলো আসলে কতটা আস্থা রাখছে আপনি দেখতে পারছেন? মাজার মিলন, খুবই সংক্ষেপে 30 সেকেন্ড। দেখুন, অনাস্থার যে বিষয়টি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি সেটি আসলে বেশি ছিল বিএনপির ভেতরে, এবং তারা চাচ্ছিল সবার আগে কিংবা সবচেয়ে বেশি দাবি যে ছিল, সবচেয়ে বেশি সোচ্চার যে ছিল সেটি হচ্ছে বিএনপি, যে তারা আসলে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন চায়। এবং আমাদের যেটি নাগরিক হিসেবে মনে হয়েছে তারা আসলে এই নির্বাচনের মাধ্যমে তারা দ্রুততম সময়ে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে আগ্রহী ছিল। এবং এই বিষয়ে তাদের যতটুকু সংশয় ছিল সেই সংশয়ের জায়গাটি অনেকখানি কমে এসেছে। তাদের যে দলনেতা এখন পর্যন্ত রয়েছেন তারেক রহমান, যিনি আসলে এখন পর্যন্ত শীর্ষ নীতি নির্ধারণী নেতা বিএনপির, তার সাথে এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাক্ষাৎ করেছেন এবং ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটি গ্যারান্টি দিয়েছেন, তখন তারা খানিকটা শান্ত হয়েছে। এখন আসলে নির্বাচন নিয়ে কিংবা নির্বাচনকে ঘিরে যখনই যে দলই যে অবস্থান থেকেই যাই কিছু বলুক না কিসের জন্য, তাদের ভিতরে আসলে সেই আশঙ্কাটি দেখা দেয় এবং তারা আসলে সেটি বারবার প্রকাশ করেছেন। বিশেষ করে এনসিপি যখন মাঠে ময়দানে কিংবা সরকারের ভেতর থেকে যখন নানান ধরনের এই যে ঐক্য প্রচেষ্টা কিংবা জুলাই সনদ কিংবা অন্যান্য বিষয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তখন আসলে তাদের ভিতরে এই আশঙ্কাটা বারবার প্রবল হয়ে উঠছে যে যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে পড়ে তাহলে সেটি আসলে তারা মানতে পারবেন না। এবং তাদের পক্ষ থেকে এটি আসলে তাদের দলগত অবস্থান থেকে হয়তো বা ঠিক, কিন্তু নাগরিক হিসেবে আমরা এখনো মনে করি যে বাংলাদেশ যে অবস্থায় ছিল, রাষ্ট্রের যে কাঠামো এখন পর্যন্ত নির্ধারিত হয়ে রয়েছে, সেই কাঠামোগত কিছুটা সংস্কার না হলে যে কোনো দল যেন আওয়ামী লীগ না হয়ে উঠতে পারে এমন একটি ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে আসলে নির্বাচনে আসা কতটুকু কার্যকর হবে, এই জুলাই অভ্যুত্থান কতটুকু কার্যকর হবে, বাংলাদেশের গণমানুষের স্বপ্নের প্রতিফলন কতটুকু ঘটবে, বাংলাদেশের সত্যিকারের ইতিবাচক পরিবর্তন কতটুকু ঘটবে, সে বিষয়ে সন্দেহ রয়ে যাবে। এবং এই সংস্কার প্রক্রিয়ায় বিএনপি যদি একমত না হয় এবং তারা যদি সহযোগিতা না করে, তাহলে আসলে খুব বেশি ইতিবাচক কোনো ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারবো না। এবং যখনই এটি বলা হচ্ছে তখনই আসলে বিএনপির পক্ষ থেকে এক ধরনের আপত্তি তোলা হচ্ছে যে নির্বাচন নিয়ে জল ঘোলা করা হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সময় আজকে শেষ, নিশ্চয়ই আপনার সাথে অন্যদিন কথা হবে। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।